টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছে। ম্যাচ আমরা হারতেই পারি, কিন্তু আমরা যেইভাবে হেরেছি সেইটা আমাদের বিদেশি কোচিং স্টাফ, এই যে হাজার হাজার ডলার নেওয়া কোচিং স্টাফ এবং আমাদের ক্রিকেটার, লাখ লাখ টাকা নেওয়া আমাদের ক্রিকেটার, তাদের নির্লজ্জতার একটা উদাহরণ হিসাবে সবসময় থাকবে যে তারা শুধুমাত্র নিজেদের গা বাঁচানোর জন্য সেফ ক্রিকেটটা তারা কিভাবে খেলতে চেয়েছিল, স্রেফ সেইটা এই দেশের মানুষের, কোটি কোটি মানুষের ক্রিকেট আবেগের সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ফাজলামি, তামাশা, এর চেয়ে বেশি কিছু নয়। এর চেয়ে অন্য কিছু বলার কোনো উপায় আসলে নেই। দেখুন, আমরা এই জায়গাটাতে কি ভাবছিলাম যে বাংলাদেশ সেমিফাইনালটাতে কিভাবে খেলতে পারে, কি কি সমীকরণ হতে পারে, আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটা নিয়ে আমরা ভেবেছি। ধরেন আমরা এইখানটাতে হচ্ছে আমরা সমীকরণ কি হতে পারে আমরা স্টোরি করেছি, আপনারাও নিশ্চয়ই সেগুলো দেখেছেন, একটা চর্চা করেছেন। ম্যাচ চলাকালীন সময়েও প্রতি মুহূর্তে আমরা ওই চর্চার ভেতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স শুনে মনে হলো ওইটা তাদের ভাবনাতে প্রায়োরিটি লিস্টেড ছিলই না। ওইটা তাদের ছিল হচ্ছে গিয়ে পরের দিকে, যে আচ্ছা ঠিক আছে যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে যাব, কিন্তু তাদের ভাবনার জায়গাটা কি ছিল? জয়, যদি আমরা আফগানিস্তানের বিপক্ষে জিততে পারি। দেখেন আমরা কিরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম এই জায়গাটাতে, আফগানিস্তানকে মাত্র 115 রানে আটকে ফেলে সেই রানটা আমাদের টপকে যেতে হবে 12 ওভার 1 বলে। কঠিন, নিঃসন্দেহে কঠিন, কিন্তু অসম্ভব তো না। বাংলাদেশ টিমের ওই জায়গাটাতে গেম প্ল্যানটা কি ছিল, এবং এই গেম প্ল্যানটা ছিল হচ্ছে ক্যাপ্টেন শান্তই বলেছেন যে প্রথম 3 উইকেটে তারা চেয়েছিলেন ওইটা চেস করার জন্য, যে সেমিফাইনাল স্পটটা, তারপরে দ্রুত 3 উইকেট পড়ে যাওয়ার পর তারা হাল ছেড়ে দিয়েছেন। এটা ভাই কোনো কথা? এটা হতে পারে আপনি 3 উইকেট যাওয়ার পরে আপনার হাল ছেড়ে দিবেন? কত, আমাদের তো 3 ওভারে 3 উইকেট পড়ে গেছে, তারপরে এটা 12 ওভার 1 বলের খেলা রে ভাই। তখনও তো আপনি মানে যদি ওই হিসাবটা করেন, আপনি ওই জায়গাটাতে চেস করবেন না, চেষ্টা করবেন না, হাল ছেড়ে দিবেন। অন্য সব বাদ দেন, ওই যে ওই সময়টা গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ গিয়ে যে হচ্ছে কি যখন আমাদের 19 বলে 43 রান প্রয়োজন, ভাই একটা ব্যাটসম্যান তিনি ওই সময় 5টা ডট বল খেললেন এবং মারার চেষ্টা করলেন না। মারার চেষ্টা করার পরে ডট বল হলো, ব্যাটে বলে কানেক্ট করতে পারলো না, সেইটা আমি মেনে নিতে পারি। মুস্তাফিজের ওভারে হয় না যে ব্যাটসম্যানরা চেষ্টা পারেন না, মাহমুদুল্লাহ রিয়াদের তো সেটা না, সেইটাও তিনি করেন নাই। অবিশ্বাস্য ভাই, একটা অকল্পনীয় অবস্থা। যেইটা আমাদের হচ্ছে গিয়ে 19 বলে 43 রানের একটা ফেভারেবল অবস্থা, যেটা হলেও হতে পারত অবস্থা, ওই ওভারটা শেষে গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে 13 বলে 39। আমাদের আর কোনো সম্ভাবনার জায়গাটাই থাকলো না। এখন বাইরে আমরা এটা না যত আফসোস, দুঃখ, হাহাকার করি না করো ভাই, আমাদের টিম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট বলেন, কোচিং স্টাফ বলেন, চন্ডিকা আতর সিংকে বলেন, তার ওই ব্যাটিং কোচ, বোলিং কোচ, স্পিন কোচ, ফিল্ডিং কোচ, ট্রেনার, যারা আছেন, আর আমাদের ধরেন প্লেয়াররা, ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার, কেউ তো ভাই ওই খেলার মধ্যে নাই রে ভাই, মানে সেমিফাইনালের ওই রেসের মধ্যে নাই। তারা চলে গেছে যে কোনো মতে যদি আমরা এই ম্যাচটা জিততে পারি। ক্যাপ্টেন শান্ত বলেছেন যে প্রথম 3 উইকেটের কথা। আমাকে একটা জিনিস আপনি বলেন তো, প্রথম 3 উইকেট মানে তো প্রথম 4 ব্যাটসম্যানের মধ্যে আপনার 3টা উইকেট পড়বে, রাইট? আপনার প্রথম 4 ব্যাটসম্যানের মধ্যে তো আপনার 3টা উইকেট পড়ে। আপনার দলের সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে আপনি 6 নম্বরে ব্যাটিং করতে পাঠিয়েছেন। মানে আপনি প্ল্যান করছেন আপনি এই ম্যাচ 12 ওভার 1 বলের মধ্যে জিতবেন, পুরো উইকেট গুলাতে আপনি চার্জ করে খেলবেন, সেইখানে আপনার দলের সেরা ব্যাটসম্যানকে আপনি 6 নম্বরে খেলাচ্ছেন। আপনি ওপেনার লিটন তানজিদ তামিমকে খেলাচ্ছেন, 3 নম্বরে শান্তকে খেলাচ্ছেন। মানে এটা সাকিবকে তারপরে নামিয়ে দিচ্ছেন। আপনার ব্যাটিং অর্ডারের প্রথম 4টা জায়গায় তার মানে কোনো পরিবর্তন নাই। আপনি 12.1 ওভারে জেতার জন্য যে একটা আলাদা এক্সট্রা এফোর্ট, অন্য কিছু করার চেষ্টা করাই, সে আপনার কিচ্ছু নাই, কোনো কিছুই আপনার নাই। এইটাকে আপনি কি বলবেন? এটা কি দেশের মানুষের আবেগের সঙ্গে প্রতারণা? আপনি এটা বলবেন না? বাংলাদেশ যদি এইখানে সেমিফাইনাল স্পটটা চেস করতে গিয়ে এই ম্যাচে, আমরা তো শেষ পর্যন্ত 8 রানে হেরেছি, তো আমরা যদি শেষ পর্যন্ত এই ম্যাচটা 40 রানে হারতাম, ভাই কি যেত আসতো? আমাকে একটু বলেন তো। আমরা 80 রানে হারতাম, আমরা সেমিফাইনাল স্পটটা চেস করতে গিয়ে আমরা 80 রানে ম্যাচটা হেরে গিয়েছি, আমরা ধরেন হচ্ছে গিয়ে 40 রানে অল আউট হয়ে গেছি, ভাই কি যেত আসতো? আর এই যে শান্ত যে বলেছেন যে আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম, এই ম্যাচটা জিতলেই বা কি হতো? বাংলাদেশ ধরেন এই ম্যাচটা জিতলো, বাংলাদেশ ওই যে 3 ওভার শেষেই তারা 3 ওভারে 3 উইকেট চলে যাওয়ার পর তাদের পরিকল্পনা হয়েছে ম্যাচটা জিততে হবে। তো বাংলাদেশ এই ম্যাচটা যদি জিতে যেত, তাতে কি হাতি ঘোড়া বাংলাদেশ মেরে ফেলতো? এটা আমাকে একটু বুঝিয়ে বলেন তো। আমাকে এই কথাটা, আপনি এই প্রশ্নের উত্তরটা একটু দেন। বাংলাদেশের এই সেম সিচুয়েশনে যদি আফগানিস্তান থাকতো, স্কটল্যান্ড থাকতো, নেপাল থাকতো, নেদারল্যান্ডস থাকতো, তারা কি ম্যাচ জিততে চাইতো শুধু, নাকি তারা সেমিফাইনাল স্পটটা চেস করতো? এইটা জাস্ট শুধু আপনি ইমাজিন করেন। প্রত্যেকটা দল সেটা চেস করতো, সেমিফাইনাল স্পট, প্রত্যেকটা দল। আমরা আমাদের ভীরুতা, কাপুরুষতা, আমাদের দুর্বলতা, আমাদের হচ্ছে নির্লজ্জতা,
সেই সব কারণে আমরা ওই সেমিফাইনাল স্পটটা চেস করার সাহসটা দেখাতে পারি না, বরং আমরা চেয়েছি কোনো মতো যদি আমরা জিতে যাই তাহলে আমাদের জন্য তো একটা বিরাট ব্যাপার। আমরা 3টা ম্যাচ জিতে সুপার 8-এ উঠেছি, সুপার 8 আমরা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছি, যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ ড্রিম আমরা শেষ করে দিয়েছি, অভিযান আমরা থামিয়ে দিয়েছি। এমন হতে পারতো যে আমাদের কোচ চন্ডিকা হাতুরি সিংহে এসে ক্রিকেট বোর্ডের কাছে, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাইয়ের কাছে তিনি হচ্ছে গিয়ে 2-3টা বোনাস চেয়ে ফেলতে পারতেন, কারণ এটা তো বোনাস। সুপার 8-এ যা পাবো, যা আমাদের প্রাপ্তির জায়গা সবই তো বোনাস। এটা হাতুরি সিং তো অফিসিয়ালি বলেছেন। আমাদের প্লেয়াররা হাতুর মানে কি বলে পাপন ভাইয়ের কাছ থেকে হয়তো যে না পাপন ভাই আমাদেরকে একটা বোনাস টোনাস দেন, আমরা যেহেতু এই আফগানিস্তানকে আমরা হারিয়ে দিতে পেরেছি। ভাই এটা কোনো কথা? বাংলাদেশ এরকম একটা ম্যাচে এরকম একটা অপরচুনিটি পেয়ে, এরকম একটা সুযোগ পেয়ে এইটা বাংলাদেশ চেষ্টা করলো না। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যতদিন যারা সংশ্লিষ্ট আছেন, যারা এই ম্যাচটা দেখেছেন, তারা এটা কেউ কখনো ভুলতে পারবেন আপনারা? কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা যাদের জন্য করি, জাস্ট আমি 2-3টে ইনসিডেন্টের কথা আপনাদের মনে করায় দেই যে তারা কতটা নির্লজ্জ এবং তারা যে কতটা কেয়ারলেস, তারা যে কতটা মানে লিস্ট বদার্ড আমাদের এইসব বিষয়ে, আমাদের এইসব আবেগের বিষয়ে। বাংলাদেশের যখন ওই জায়গাটাতে ওই যে 81 রানে যখন আমাদের হচ্ছে ওই যে 7 উইকেট পড়ে গেল, বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে গেল, ওইখানে ওই যে গুলবাদিন নাইব ইনজুরির এক ধরনের ফেক করেছেন, ভান করেছেন, সেটা ক্রিকেট স্পিরিটের সঙ্গে যায় না, আমি এটার সঙ্গে মোটেই একমত না। যাই হোক, বের হয়ে আসার সময় লিটন, ওইটা হচ্ছে মোহাম্মদ নবী না কার সাথে যদি বের হয়ে আসছিলেন, হাসতে হাসতে ওই যে ফেক ইনজুরি জিনিসটা তিনি দেখাচ্ছেন, হাসতে হাসতে দেখাচ্ছেন, হাসতে হাসতে। ওইটা হচ্ছে গিয়ে 11 ওভার 4 বল পরের ঘটনা। তার মানে 12 ওভারে 1 বল ছিল আমাদের ওই টার্গেট সীমাটা, মানে আমরা তখনও 3 বল বাকি, আমরা তো নাই ম্যাচের মধ্যে, তো নাই, আমাদের 116 করতে হবে, তখন রান মাত্র 81। কিন্তু ওই যে ওরকম একটা সিচুয়েশনে আমাদের সেমিফাইনালে খেলার ড্রিমটা শেষ হয়ে গেছে, লিটন ওরকম করে হাসতে পারেন? আচ্ছা, যখন বাংলাদেশের রানে 108 উইকেটে, এই যে টিভিতেই দেখাচ্ছিল, সাকিব আল হাসান রিল্যাক্স হয়ে বসে আছেন, হাসছেন ভাই। আরো একবার দেখাচ্ছিল যে ওইখানটাতে ওই ডাগ আউটে আমাদের শরীফুল, যিনি হচ্ছে টিমের মেম্বার, মানে এই যে 11-এ খেলেন নাই, ওয়ার্ল্ড কাপে ইনফ্যাক্ট কোনো ম্যাচে তিনি খেলেন, হাসছেন। সো বাংলাদেশ এই যে সেমিফাইনালে খেলতে পারছে না, আমরা এত কাছাকাছি গিয়েছিলাম বলে আমাদের মনে হয়েছিল, অথবা আমরা অনেক দূরে ছিলাম ভাই, আমরা বহু দূরে ছিলাম, কিন্তু আমরা চেষ্টাটা তো করি নাই। এটার জন্য আমাদের ভেতরে যে একটা জ্বালা হচ্ছে, একটা অন্তর্দহন হচ্ছে, একটা যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণা ছিটে ফোটাও কি আমাদের এই ক্রিকেটারদের ভেতরে হচ্ছে? যদি হতো তাহলে এই লিটন, সাকিব, শরীফুলরা কিভাবে হাসতে পারেন? কিভাবে এই সিচুয়েশনটাতে তারা হাসতে পারেন? আমরা এই সিচুয়েশনে, আমি বললাম তো যে সেটা হচ্ছে গিয়ে উগান্ডাও যদি আমাদের জায়গা থাকতো, আপনি তো আফগানিস্তান, স্কটল্যান্ড, নেপাল টেপাল বলেছি, এই জায়গাতে যদি উগান্ডা থাকতো, পাপুয়া নিউগিনি থাকতো, তাদের জন্য হচ্ছে গিয়ে একটা জয় বিরাট বড় ব্যাপার, কিন্তু তারাও ভাই সেমিফাইনাল স্পটের জন্য লড়াইটা করতো। বাংলাদেশ সেটা করতে পারেনি, আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের নির্লজ্জ ক্রিকেটার এবং কোচদের কাছে নিজেদের গা বাঁচানো, সেই গা বাঁচিয়ে এসে একটা জয় আমরা পেয়েছি সেটা বলা, এবং সেইটা ধরে প্রবাবলি বোনাস টোনাস দাবি করা, আমাদের ক্রিকেটটা যে কত উপরে আমরা তুলে ফেলেছি এই একটা জয় দিয়ে, সুপার 8-এর ওই জয়টার সঙ্গে যোগ করে আর কি আফগানিস্তানের সঙ্গে, সেইটা প্রমাণ করাটাই তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ ছিল। ভাই আপনার আমার এই যে 20 কোটি 25 কোটি বাঙালির ক্রিকেট নিয়ে যে আবেগ, সেই আবেগের ছিটে ফোটা মূল্য এই কোচিং স্টাফ কিংবা ক্রিকেটারদের কাছে নাই, একদম নাই। আমি আসলে এই ম্যাচে পুরোটা যেভাবে আমরা অ্যাপ্রোচ করেছি এবং সেইখানটাতে ক্রিকেটারদের বিভিন্ন যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে আসলে আমি এটা নিশ্চিত হয়ে গেছি যে আবেগটা শুধু ভাই আমাদেরই আছে। ক্রিকেটার, কোচিং স্টাফদের তারা তার টাকা ছাড়া কি বোঝে, তারা ওইখান থেকে মানে ওই যে বললাম যে একটা বোনাস টোনাস পাইলে তাদের ব্যাংক ব্যালেন্সটা একটু ভালোই হতো। এই আবেগের মূল্য, আমাদের আবেগের মূল্য তাদের কাছে, এই ক্রিকেটারদের কাছে কোনোভাবে আছে বলে আমার কাছে মনে হয় না। আমরা এই ম্যাচটাতে যে অপরচুনিটিটা লস্ট করলাম, সেইটা বাংলাদেশ ক্রিকেটের একটা কলঙ্ক হিসাবে চিরকালই একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে আমার কাছে অন্তত পক্ষে থাকবে, এবং আমি নিশ্চিত যারা এই খেলাটা দেখেছেন তাদের সবার কাছেই থাকবে। সেটা ক্রিকেটার আর কোচিং স্টাফ কিংবা ধরেন ক্রিকেট বোর্ডের কাছে না থাকলেই বাকি।